No. এই মুহূর্তে করোনায় করণীয়তে আপনার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট কি রয়েছে? দ্বিতীয় প্রশ্ন আমাদের, আপনি করোনা পরীক্ষা করাতে চান? তাহলে এরপর আপনাদের কাছে আপনার মনে যে প্রশ্নটা আসবে যে কোথায় করাবো, সেইটাই আমরা দেখাবো আপনাদেরকে। এবং রাজ্যে করোনা চিকিৎসার পরিকাঠামোর হাল হকিকত কি সেইটাও আপনাদের সামনে তুলে ধরবো। হাসপাতালে কত করোনা বেড এবং ভেন্টিলেটর রয়েছে করোনা হাসপাতালগুলিতে? বাড়িতেই করোনা আক্রান্তের চিকিৎসা সম্ভব? আজকেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশিকা জারি করেছে। আমি অয়ন, আপনাদের জানাই স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে 4 জন বিশিষ্ট অতিথি রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আইএমএর সভাপতি চিকিৎসক সাংসদ শান্তনু সেন, আমাদের সঙ্গে রয়েছেন পালমোনোলজিস্ট অংশুমান মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন করোনায় সুস্থ মনামি। আমি প্রথমেই একবার দেখে নেব, আমরা শেষ যে প্রশ্ন সেখান থেকে শুরু করি। করোনা আক্রান্ত হলেই হাসপাতালে ছুটতে হবে না, শেষ প্রশ্ন ছিল যে বাড়িতেই চিকিৎসা সম্ভব কিনা, কারণ শর্ত সাপেক্ষে বাড়িতেই রোগীর চিকিৎসা করা যাবে করোনা চিকিৎসায় নয়া নির্দেশিকা কেন্দ্রের। লকডাউনের মধ্যেই দেশে 30,000 ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যাও 1,000 ছুঁই। সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের উপচে পড়া ভিড়, তিল ধরানোর জায়গা নেই বেশিরভাগ কোয়ারেন্টিন সেন্টারেও, কার্যত ভেঙে পড়ার মুখে স্বাস্থ্য পরিকাঠামো। এই পরিস্থিতিতে করোনা চিকিৎসায় মঙ্গলবার নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাড়িতে রেখেই করোনা আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা করা যাবে। এজন্য অবশ্য কয়েকটি শর্তও বেঁধে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শর্ত অনুযায়ী চিকিৎসকেরা যাদের অল্প উপসর্গের রোগী বলবেন তারাই বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবেন। যাদের বাড়িতে বাথরুম সংলগ্ন আলাদা ঘর রয়েছে, যাদের পরিবারের অন্যদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, যারা 24 ঘন্টার জন্য নার্স বা পরিচর্যাকারী রাখতে পারবেন, যাদের বাড়ির সবাইকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া সম্ভব। আক্রান্তকে আরোগ্য সেতু অ্যাপ সর্বক্ষণ চালু রাখতে হবে। আক্রান্তের শারীরিক অবস্থা রাজ্যের স্বাস্থ্যকর্তাদের জানাতে হবে। বাড়িতে বসে করোনার চিকিৎসা করাতে হলে রোগীকে ত্রিস্তরীয় মাস্ক পরাতে হবে। 8 ঘন্টা অন্তর মাস্ক পরিবর্তন করাতে হবে। পুরনো মাস্ক জীবাণুনাশকে চুবিয়ে ফেলতে হবে। নির্দিষ্ট ঘরের বাইরে যাওয়া যাবে না। রোগীকে প্রচুর জল খেতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। ব্যক্তিগত ব্যবহারের জিনিস অন্যকে দেওয়া যাবে না। যথাসম্ভব কম জায়গায় হাত দিতে হবে। রোগীর পাশাপাশি সতর্ক থাকতে হবে নার্স বা পরিচর্যাকারীকেও। নার্স বা পরিচর্যাকারীকে ত্রিস্তরীয় মাস্ক পরতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। রোগীর লালা, কফ স্পর্শ করা যাবে না। রোগীর নাক নিঃসৃত তরলে হাত দেওয়া যাবে না। রোগীকে ছোঁয়ার আগে গ্লাভস পরতে হবে। রোগীর স্পর্শে আসা জায়গা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। ঘরের মেঝে, টেবিল, চেয়ার, দরজার হাতল ছিটকিনিও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। বাড়িতে রেখে চিকিৎসা হলেও করোনা আক্রান্তকে কখন হাসপাতালে ভর্তি হতে হবে সেই নির্দেশিকাও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। রোগীর শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রোগী বুকে চাপ অনুভব করলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠোঁট বা মুখ নীলাভ হতে শুরু করলেও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসক নির্দেশ দিলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। অর্থাৎ বাড়িতে রেখে করোনা রোগীর চিকিৎসার পথে এগোচ্ছে রাজ্য সরকারও। সোমবারই যার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাদের ধরুন ঘর বাড়ি আছে, তার থাকবার জায়গা আছে আইসোলেট হিসেবে, তার বাড়িতে যদি কারো করোনা হয় পজিটিভ, তিনি তার নিজের বাড়িতেই আইসোলেট থেকে হোম কোয়ারেন্টাইন করতে পারেন।
এক্ষেত্রে গভর্নমেন্টকে আর একটা বার্ডেন নিয়ে তাকে তুলে আনতে হবে না, তাতে মানুষেরও অসুবিধা হয়। লক্ষ লক্ষ লোককে তো কোয়ারেন্টাইন করা যায় না, গভর্নমেন্টেরও লিমিট আছে, আর মানুষ নিজের বাড়িতে থাকলে অনেক ভালো থাকে। এই নির্দেশিকা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে আগামী দিনে বহু করোনা আক্রান্তের চিকিৎসা যে বাড়িতে রেখেই করাতে হবে তা নিয়ে একমত অনেকেই। নিউজ 18 বাংলা। আপনি কি জানেন কলকাতায় করোনা হাসপাতাল কত? আপনি কি জানেন করোনা বেড কটা? আপনি কি জানেন করোনার জন্য ভেন্টিলেটর কোন কোন হাসপাতালে কত পরিমাণ বরাদ্দ আছে? আমরা দেখাবো আপনাদেরকে। তবে তার আগে আমি ডক্টর সেন আপনার কাছে যেতে চাই এই মুহূর্তে, যে আমরা জানি করোনা হঠাৎ করেই এসেছে, করোনা না জানিয়ে এসেছে, অপ্রস্তুত অবস্থায় পড়েছি আমরা, অর্থাৎ আমাদের দেশ। গতকাল মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে রাজ্য চিন্তা ভাবনা করছে ঘরেই চিকিৎসা, এবং আজকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করলো। কিন্তু কতটা সম্ভব আমাদের আর্থসামাজিক এই দেশে এই রকম পরিস্থিতিতে? দেখুন, প্রথম কথা যেটা গতকাল বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন সেটাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে বলেছেন। এবং আপনি যদি দেখেন এটা কিন্তু নতুন কিছু নয়। আমি যতটা জানি পৃথিবীর অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু এটা করছে, এটাই প্রসেস। এবং সত্যি কথা যদি বলতে হয়, আমাদের ভারতবর্ষের হেলথের যে ইনফ্রাস্ট্রাকচার, প্রধানমন্ত্রীর এটা ডিক্লেয়ার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তার কারণ সে একই কথা বলতে হয়, 1.1% বাজেটারি অ্যালোকেশন দিয়ে আমরা সেই ধরনের হেলথ স্ট্রাকচার ডেভেলপ করতে পারিনি। প্লাস আজকে লকডাউনে 33-34 দিনের মধ্যে পৌঁছে গিয়েও এখনও যখন আমাদের পর্যাপ্ত র্যাপিড টেস্টের কিটই রাজ্যে পৌঁছাতে পারি না, তা আমরা কী করে এক্সপেক্ট করব যে সমস্ত করোনা পেশেন্টকে আমরা অ্যাকোমোডেট করার মতো আমাদের ভারতবর্ষে বেড আছে? আমাদের ভারতবর্ষে বেড আছে 19 লক্ষ। আমাদের সারা ভারতবর্ষে বেড আছে 95,000 আইসিইউ বেড আছে, আর 48,000 ভেন্টিলেটর আছে। তো আমরা যদি এক্সপেক্ট করি যে কোনো কোভিড পেশেন্টকেই হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করব, এটা নরেন্দ্র মোদী মহোদয় হারে হারে বুঝেছেন যে সেটা প্র্যাকটিক্যালি ভারতবর্ষের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারে সেটা সম্ভব না। আর তাছাড়া এটা ইন্টারন্যাশনালি অনেক দেশেও এটা পালন করে। এবং আমাদের রাজ্য সরকারও আজকে যে গাইডলাইন দিয়েছেন, অবশ্যই এটা কেন্দ্রীয় সরকার, আমাদের এটা তো ন্যাশনাল ডিজাস্টার, কেন্দ্র যেটা বলবে রাজ্য সেটা মেনেই চলে। তবে যেটা পরিষ্কার বলে রাখা আছে যে যাদের কোনো সেই ধরনের সিমটম হবে না, নিশ্চয়ই তাদের যদি সিভিয়ার সিমটম হয় তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে শিফট করবে হসপিটাল। ঠিক ঠিক ডক্টর সেন, আসবো আপনার কাছে। আমি ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, যে আপনি তাহলে বলছিলেন কেন দিনভর আমরা আপনার সঙ্গে কথা বলেছি। ডক্টর সেন বললেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেক জায়গাতেই এরকম শুরু হয়ে গেছে ঘরে থেকেই চিকিৎসা, তাহলে আমাদের দেশে কেন সম্ভব নয়? কারণ আমাদের দেশ 145তম স্থানে চিকিৎসা স্বাস্থ্য পরিষেবায়, পরিকাঠামো নেই। দেখুন, আমি ডক্টর সেনের কথার রেস ধরেই আমি আর একটু এগিয়ে যাই। যদি আমরা ইউএস এর কথা চিন্তা করি, তাহলে ইউএসএ তে আমরা বেড দিতে পারছি প্রতি 1000 জনসংখ্যায় 3 জনের। এবং যদি আপনি তাদের ক্রিটিক্যাল কেয়ার বেডের পরিসংখ্যান দেখেন, তাহলে প্রতি 10 লক্ষ লোকে 35 জনকে তারা ক্রিটিক্যাল কেয়ার বেড দিচ্ছে। তা সেখানে ভারতবর্ষ কোন জায়গায় আছে? ভারতবর্ষ প্রতি 1000 লোকে 0.55 বেড দিচ্ছে, এবং প্রতি 10 লাখ লোকে আপনি 2.3 ক্রিটিক্যাল কেয়ার বেড দিচ্ছেন। এবারে যদি আমরা রাজ্যে আসি, তাহলে রাজ্যে আমরা কি করছি? আমাদের রাজ্যে বেড দিচ্ছি 1.19 থেকে 2.25 প্রতি হাজারে, এবং ক্রিটিক্যাল কেয়ার বেড দিচ্ছি 6.3 প্রতি লক্ষ লোকে। মুদ্রা কথাটা কি দাঁড়ালো? আমি যদি ইউএসএ কে দাঁড়িপাল্লা আর ভারতবর্ষকে যদি দাঁড়িপাল্লার আরেক দিকে রাখি, তাহলে এটা তো খুব পরিচ্ছন্ন যে আমার স্বাস্থ্য পরিকাঠামো নিশ্চয়ই ইউএস এর মতো নয়, ইউএস এর চেয়ে একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এইবারে ইউএসএ তে প্যান্ডেমিক তো সারা পৃথিবীতে চলছে, তাহলে ইউএসএ তে ওদের এখন কি একটা অ্যাডভাইস হচ্ছে যে কোনো লোকের যদি সর্দি কাশি হাঁচি জ্বর হয়, তাহলে আপনাকে টেস্ট করতে আসতে হবে না, আপনি ধরেই নিন আপনার করোনা। আমেরিকার সঙ্গে আমাদের তুলনা করলে চলে না, কিন্তু তাহলে তো বাড়িতে থেকেই চিকিৎসাটাই শ্রেয়, তাই বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, সেখানে যে অ্যাডভাইসটা চলছে সেটা হচ্ছে আপনার সর্দি কাশি হাঁচি জ্বর হলে আপনি বাড়িতে থাকুন।
আপনার যদি কতগুলো নির্দিষ্ট সিমটম যদি হয়, অর্থাৎ আপনি ডিটেরিওরেট করছেন, তাহলে আপনি হেল্পলাইন ধরে আপনি নির্দিষ্ট জায়গায় আসুন। আমাদের এখনো অতটা অবধি আমরা এগোইনি। আমরা যেটা আজকে স্বাস্থ্য মন্ত্রক যেটা বলেছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বা রাজ্য সরকারে যেটা মান্যতা দিয়েছে, সেটা হলো পজিটিভ পেশেন্ট যদি হয়, তবে তার যদি মাইল্ড সিমটম থাকে অথবা প্রি সিমটম যদি হয়, তাহলে আপনি বাড়িতে থাকুন। তাহলে আপনার যদি বাড়িতে বিশেষ কতগুলো ওনারা বলে দিয়েছেন, এক কামরার যদি আপনার জন্য, হ্যাঁ, শর্ত সাপেক্ষে আপনি বাড়িতে থাকুন। এবারে বাড়িতে থেকে আপনাকে ওখানে তো আরো কন্ডিশন আছে, একজন ডিস্ট্রিক্ট সার্ভেইলেন্স অফিসার আমি আসবো আপনার কাছে, কারণ একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব যে আসলে আমরা কতটা স্বাস্থ্য পরিষেবা দিতে পারছি এবং বাড়িতে থেকে চিকিৎসাটাও বা সম্ভব কিনা। কারণ কটা মানুষের বাড়িতে এতগুলো ঘর, অতিরিক্ত ঘর, কত মানুষের বাড়িতে কত মানুষ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারেন, অর্থাৎ আরোগ্য সেতু অ্যাপ ইউজ করতে পারেন, এই সব প্রশ্ন উঠছে। কিন্তু শিবব্রত বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে এই রাজ্যে আমরা ক্রিটিক্যাল ইউনিট থেকে আরম্ভ করে করোনা বেড কত পরিমাণ দিতে পারছি। এবারে আমরা দেখাবো কলকাতার চিত্র। কলকাতা একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাবো কলকাতায় কোন কোন হাসপাতালে কত বেড করোনার জন্য। বেলেঘাটা আইডি করোনা বেড 82, ভেন্টিলেটর 10, 82, 10 এবং ভেন্টিলেটরে রোগী 8, ক্রিটিক্যাল ইউনিট 24, অর্থাৎ দুটি মাত্র ভেন্টিলেটর বাকি আছে, এখন খালি রয়েছে দুটি মাত্র ভেন্টিলেটর। অন্য হাসপাতাল বেলেঘাটা আইডি ছাড়াও এমআর বাঙুর করোনার বেড 1100, ভেন্টিলেটর 32 করোনার জন্য, ভেন্টিলেটর করোনা রোগীদের জন্য। ভেন্টিলেটরে রোগী 26, অর্থাৎ 6টি ভেন্টিলেটর বাকি, অর্থাৎ পাওয়া যাবে গেলে। রাজারহাট চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট করোনা বেড 192, ভেন্টিলেটর 4টি ভেন্টিলেটর এখন রোগীদের রয়েছে। সল্টলেক আমরি বেসরকারি করোনা বেড 26, 5টি ভেন্টিলেটর, 5টি ভেন্টিলেটরেই রোগী। এবার দেখুন আবার বেসরকারি অ্যাপোলো 5টি বেড করোনা বেড মাত্র, 5টি ভেন্টিলেটর, 5টি ভেন্টিলেটরই অকুপায়েড। এবার দেখুন আরো একটি হাসপাতাল বেসরকারি ঢাকুরিয়া আমরির ঢাকুরিয়া 5টি বেড করোনা, 1টি ভেন্টিলেটর, 1টি ভেন্টিলেটর অকুপায়েড, আর ভেন্টিলেটর নেই করোনা রোগীর জন্য। মুকুন্দপুর আমরি করোনা বেড আছে 5টা, ভেন্টিলেটর নেই করোনা রোগীদের জন্য, কোনো ভেন্টিলেটর নেই করোনা রোগীর জন্য। পিয়ারলেস হাসপাতাল 7টি বেড করোনা রোগীদের জন্য, ভেন্টিলেটর 2টি, ভেন্টিলেটরে রোগী আছেন এখন 2 জন, অকুপায়েড। আরএন টেগোর করোনা বেড 5টি, ভেন্টিলেটর মাত্র 2টি বরাদ্দ করোনা রোগীদের জন্য। করোনা রোগী ভর্তি রয়েছেন, ভেন্টিলেশনে রয়েছেন 2টিতেই। করোনা বেড মেডিকায় 5টি, ভেন্টিলেটর 3টি, ভেন্টিলেটরে রোগী রয়েছেন 3 জনই। কলম্বিয়া এশিয়া করোনা বেড 2টি বরাদ্দ করোনা রোগীদের জন্য, ভেন্টিলেটর 1টি বরাদ্দ, 1টি অকুপায়েড, অর্থাৎ ভেন্টিলেশনে রয়েছেন 1 জন রোগী। ফোর্টিজ করোনা বেড 8, ভেন্টিলেটর নেই এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে 12 ভেন্টিলেটর, ভেন্টিলেটরে রোগী 12 জন। উডল্যান্ড করোনা বেড 2টি, ভেন্টিলেটর নেই, ভেন্টিলেটর নেই এখানে বরাদ্দ। বেলভিউ 8টি করোনা বেড, ভেন্টিলেটর 2টি, ভেন্টিলেটরেই রয়েছেন 2 জন রোগী, অর্থাৎ ভেন্টিলেটর অকুপায়েড। আমি এই মুহূর্তে চলে যাব ডক্টর মুখোপাধ্যায় আপনার কাছে। বাড়িতে চিকিৎসা যদি হয় এবং এই আমাদের পরিকাঠামো এখনো পর্যন্ত আমাদের কাছে সত্যি দেশেও অভাব, এ রাজ্যেও অভাব আছে, কিন্তু বাড়িতে থেকে করোনা তো আমরা জানি যে ফুসফুসে খুব তাড়াতাড়ি আক্রমণ করে, তাহলে কি হবে? তো 2-3টে জিনিস বলার আছে এখানে। 2-3টে জিনিস ডেফিনেটলি আপনি এতক্ষণ ধরে যে পরিসংখ্যানগুলো দিলেন আমাদের রাজ্যের, আমাদের দেশের অবস্থা, রাজ্যের অবস্থা, ডক্টর ব্যানার্জি যেটা বললেন ইউএসের সাথে আমাদের তুল্যমূল্য একটা অবস্থা, তাতে আমাদের চিত্রটা যে খুব স্কেয়ারি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না। যেটা বলার সেটা হচ্ছে যে করোনা ভাইরাস যে কোনো ভাইরাল ডিজিজের মতো
এটা লাংসের একদম অ্যালভিওলার ইউনিট, লাংসের যেটা বেসিক ইউনিট, সেই অ্যালভিওলার ইউনিটগুলোকে আক্রমণ করে। তো আমরা যখন সিটি স্ক্যান দেখি, সিটি স্ক্যানে দেখা যায় যে কিছু দু সাইডেই বাইল্যাটারাল দুটো সাইডেই লাংসের যে চাদরটা রয়েছে, প্লুরা বলে যে জিনিসটা, তার ঠিক ভেতরে নিচের দিকের অংশটায় সাবপ্লুরাল রিজিয়নে কিছু ওপ্যাসিটি তৈরি করে। আমাদের ভাষায় বলা হয় গ্রাউন্ড গ্লাস ওপ্যাসিটি, ঘষা কাঁচের মতো দেখতে একটা ওপ্যাসিটি। তো এটা থেকে বোঝা যায় যে ইটস আ ডিপ রুটেড ইনফেকশন। এখন প্রশ্ন যেটা, যে ভেন্টিলেটর নিয়ে আমাদের এত কথা আসছে কেন? কারণ এখানে এই করোনা রোগীদের ক্ষেত্রে যারা ভেন্টিলেটরে যাচ্ছেন অলরেডি, বিকজ দে আর ডেভেলপিং আ সিন্ড্রোম কল ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। তো সেখানে কি হয়, আমি যতটা অক্সিজেন রোগীকে সাপ্লাই করছি আর রোগীর শরীর যতটা অক্সিজেন কনজিউম করতে পারছে, দেয়ার ইজ আ বিগ ডিসক্রিপেন্সি। অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী দেখা যায় যে যাদের ক্ষেত্রে অক্সিজেন সাপ্লাই আর অক্সিজেন কনজিউমের রেশিও লেস দেন 100-এ নেমে আসে, তারা হচ্ছে সিভিয়ার ARDS পেশেন্ট। এই সিভিয়ার ARDS পেশেন্টদের কিন্তু ভেন্টিলেটরি ম্যানেজমেন্টটা খুব ডিফিকাল্ট। আর এই সিভিয়ার ARDS পেশেন্ট যখনই আসে আর তাদের ক্ষেত্রে যখনই আমাদের COVID-19 পজিটিভ হয়, তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা ইজ ভেরি ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট ইন দ্য সেন্স এদের লাংসে অক্সিজেন ঠেলে ঢোকানোটা একটা বড় চ্যালেঞ্জ। এই ভাইরাসটার আচরণ সম্পর্কে যেহেতু আমরা এখনো পুরোপুরি খুব ভালোভাবে জেনে উঠতে পারিনি, কিছুটা জানছি, কিছুটা জায়গা এখনো পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা রয়েছে। তো এই ভাইরাসটা কেমনভাবে আচরণ করবে সেটা একটা চিন্তা। থার্ড থিং, যেটা আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন বা শুনেছেন, কাগজে পড়েছেন, সাইটোকাইন স্টর্ম। এই সাইটোকাইন স্টর্ম ব্যাপারটা যখন শুরু হয়, তখন এই পেশেন্টটাকে বাঁচিয়ে রাখা, তাকে ভেন্টিলেট করা ইজ অ্যানাদার বিগ চ্যালেঞ্জ। তো যার জন্য করোনা পেশেন্ট যতক্ষণ, আপনারা যে কথাগুলো বলছিলেন যে মাইল্ড বা প্রি সিমটমস রিজিয়নে যতক্ষণ রয়েছেন, সেই পেশেন্টকে আমরা একভাবে ম্যানেজ করতে পারি। যে মোমেন্টে সেই পেশেন্টটা মডারেট বা সিভিয়ার সিমটমসে যাচ্ছে, তখন তাকে আইসিইউতে শিফট করা বা তাকে ভেন্টিলেট করার প্রশ্ন আসছে, দেন দ্য চ্যালেঞ্জ স্টার্টস। একেবারে সেই চ্যালেঞ্জটাই বাড়িতে থেকে কতটা নেওয়া সম্ভব, কারণ হঠাৎ করে তড়ি ঘড়ি তাড়াহুড়োতে কিন্তু সেই রোগী খারাপ অবস্থায় যেতে পারেন। আমি ডাক্তার সেন আপনার কাছে যাব। এই তো অবস্থা আমি জেলাতেও দেখাচ্ছি, জেলার পরিসংখ্যানও দেখাচ্ছি নিউজ 18 বাংলার দর্শকদেরকে, কোন কোন জেলায় কোন কোন করোনা হাসপাতাল, কটা বেড, কটা ভেন্টিলেটর। ভেন্টিলেটরই নেই এখন, সমস্ত ভেন্টিলেটর অকুপায়েড। এই মুহূর্তে ভবিষ্যৎ কি করোনাক্রান্ত রোগীদের? না, আপনি যে লিস্টটা দেখাচ্ছেন ওটা আমার হাতেও রয়েছে। আমি তো আপনাকে আবার বললাম যে এটা তো একটা সম্পূর্ণ নতুন রোগ। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিসংখ্যান যদি বলেন, এখানে পাবলিক সেক্টরে টোটাল বেড আছে 1566, এখানে প্রাইভেট সেক্টরে বেড আছে 697, এবং টোটাল নাম্বার অফ হসপিটাল এখানে আছে 2263। তার মধ্যে আমাদের, আমি যদি আপনাকে আমাদের ইয়ের পরিসংখ্যানটা দিই, ICCU ITU কত আছে, আমাদের ICU আছে পাবলিক সেক্টরে 3928, আর প্রাইভেট সেক্টরে আছে 1748। হ্যাঁ, কিন্তু করোনার জন্য তো আলাদা নিরিখে কিন্তু পঞ্চম স্থানে রয়েছে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, এই ভেন্টিলেটর 100 বার আমি আপনাকে যেটা বলছি, এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ভেন্টিলেটর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেষ্টা করছে তার নিজের প্রচেষ্টায় করতে, কিন্তু এটা একটা মহামারী যখন হয়েছে, এটা একটা প্যান্ডেমিক, তখন কেন্দ্রীয় সরকারের, আবার এটা হয়তো বক্তব্যটা রাজনৈতিক হয়ে যাচ্ছে, কিন্তু এটাই ফ্যাক্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যদি প্রপার সাপোর্টটা পাওয়া যেত, যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডের জন্য যে ফান্ডটা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী বারবার চেয়েছেন, বা অতীতে তার কাছে যে ডিউসটা রয়েছে সেই ডিউসটা যদি পাওয়া যেত, তাহলে হয়তো অনেকটা বেশি আমরা প্রোগ্রেস করতে পারতাম। তবু এর মধ্যে সীমিত পরিস্থিতির মধ্যেও আমাদের রাজ্য সরকার তার সীমাবদ্ধতার মধ্যে যতটা পারছে চেষ্টা করছে, এবং আমি সেই কারণেই আজকেও আপনারা জানেন যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ আজকে সমস্ত চিকিৎসক সংগঠনকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বসেছিলেন, এবং সেখানেও সিদ্ধান্ত হয়েছে এবং অনেক কিছু ডিসকাশন হয়েছে যে বাড়িতে থেকে কাদেরকে রাখা হবে, কত দূর অবধি তাদের রাখা হবে, কোন পর্যায়ে হলে সঙ্গে সঙ্গে তাদেরকে শিফট করা হবে। এবং আমরা এই প্রস্তাবটা আজকে দিয়েছি যে একটা রেডিমেড, আপনারা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এইগুলো সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু তার সঙ্গে আপনারা কি কেন্দ্রর কাছে জানতে চাইছেন যে ভেন্টিলেটরের কি অবস্থা? কারণ ভেন্টিলেটর তো আমেরিকাতেও নেই, অভাব দেখা দিচ্ছে, ইতালিতেও অভাব দেখা দিচ্ছে, সেক্ষেত্রে এখানে কিভাবে আসবে? কেন্দ্রের কাছে জানতে চেয়ে ভিখারির কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ আছে?
যারা এই লকডাউনের এতদিনের মধ্যেও যারা একটা কিটটা সঠিকভাবে একটা রাজ্যে পৌঁছাতে পারলো না, আজকে রেড জোন এরিয়াতে ডিটেকশনটা বন্ধ হয়ে গেল, আজকে আগামী দিনে র্যাপিড টেস্ট অদূর ভবিষ্যতে ভারতবর্ষে হবে কিনা জানি না, আরটিপিসিআর কিট নাইসেট বলে দিচ্ছে আমাদের কাছে অ্যাডিকুয়েট নেই, আইসিএমআর বলে দিচ্ছে আমাদের কাছে অ্যাডিকুয়েট নেই, যে রোগ নির্ণয়ের জন্য ন্যূনতম যে পরিষেবার যে কিট সেটা তারা দিতে পারছে না, তাদের কাছে আমি ভেন্টিলেটর চাইবো। বেশ, তো ভিখারির কাছে আচ্ছা। ভিক্ষা চাওয়ার মতো ডাক্তার অবস্থা। শিবব্রত বন্দ্যোপাধ্যায়, তাই তার আমাদের মানে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আমাদেরকে আগুনে গিয়ে ঝাঁপ দিতে হবে, আমাদের কাছে ভেন্টিলেটর নেই, আমাদের কাছে কিট নেই, এই তো অবস্থা। না, আমাদের সব তালগোল পাকিয়ে ফেললে হবে না। মানে হঠাৎ একটা সন্ধ্যাবেলায় আমরা সবাই খুব খারাপ হয়ে গেলাম এমন কিছু বিষয় নয়। আমি অনেকবার অনেকদিন ধরে এইটা কিন্তু গণিতের মডেলে দেখিয়ে যাচ্ছি যে আমাদের ওয়েভটা এখনো আসেনি, এবারে ওয়েভটা আসছে, এবং সেটা কেন্দ্রীয় সরকার বুঝেছে যে এবারে সত্যি ওয়েভটা আসছে। এতদিন অব্দি লো ইনফেক্টিভ রেট অনেক কিছু বোঝানোর চেষ্টা চলছিল যে আমাদের ইনফেক্টিভিটি কমে গেছে, আমরা লকডাউন তুলে দেবো, আমরা অনেক কিছু করছিলাম, অনেক কিছু ছাড়ফাড় দিচ্ছিলাম, অনেক কিছু তুলে দিচ্ছিলাম। সুতরাং সেটা এখন আমরা বুঝতে পারছি যে আমাদের একটা ওয়েভ আসছে, আমরা তার জন্য প্রস্তুত হচ্ছি। এবারে আমি যে কথাটা তখন বলতে গিয়ে আটকে গেলাম, ইনফ্রাস্ট্রাকচার কম্পেয়ার করলে আমরা তো খারাপ আছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে ডাক্তার নার্স একদিনে তৈরি করা যায় না, তাও নয় 2-4টা ভেন্টিলেটর তৈরি করা যায়। ডাক্তার নার্স তো তোমাকে বাঁচিয়ে রাখতে হবে হাসপাতালে, তো ইনফ্রাস্ট্রাকচারকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যে পেশেন্ট হাসপাতালে ভর্তি না হলে হয় সেই পেশেন্টকে কিন্তু বাড়িতে রাখতে হবে। আচ্ছা, আর বাড়িতে আচ্ছা। রাখার একটাই কারণ, হাসপাতালে আচ্ছা। বেডটা রেখে দেওয়া যার সত্যিই ভর্তি হওয়া দরকার। আচ্ছা। এইটা কিন্তু আগে একটা মেসেজ আমাদের কাছে নিতে হবে। হঠাৎ আচ্ছা। আমরা এই একটা সন্ধ্যাবেলায় সবাই খুব খারাপ হয়ে গেলাম তা কিন্তু নয়, আমাদের সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আর এমন নয় সমস্ত করোনা পেশেন্টে কোভিড পজিটিভ হলেই কাঁধে একটা ভেন্টিলেটর নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, এটাও কিন্তু ঘটনা নয়। সুতরাং আমাদের 100 জন লোক যদি আক্রান্ত হয়, তার মধ্যে 5% ক্রিটিক্যালি ইল হয়, আর সেই 5% এর মধ্যে হয়তো 2.5% লোকের ভেন্টিলেটর সাপোর্ট লাগে। বুঝতে পেরেছি, তার সেই মানে ventilator চিকিৎসা support- পরিকাঠামোকে আমরা যতটা পারবো বাঁচিয়ে রাখার চেষ্টা করব আমাদের দেশের চিকিৎসা পরিকাঠামোর পরিস্থিতিতে। সেই জন্যই বাড়িতেই চিকিৎসার একটা পরামর্শ আপনারা এই পরামর্শে সায় দিচ্ছেন বলা যায়। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো মনামির কাছে, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে গতকাল বলেছেন যে বাড়িতে থাকলে পরে মানসিকভাবেও অনেকটা শান্তিতে থাকতে পারবেন রোগীরা। মনামির কি অভিজ্ঞতা হয়েছিল চিকিৎসা করতে গিয়ে করোনায় যখন ভর্তি ছিলেন আপনি, সেই অভিজ্ঞতার কথা জানবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।